আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা অলরেডি বুঝে গেছো বা মোটামুটি এটা শিওর যে খুলনা ইউনিভার্সিটি জগন্নাথ এবং সাস্ট আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে, তো 100% কনফার্ম হিসাবে জগন্নাথকে বলাই যায়, সাস্টকে তারপরে খুলনা ইউনিভার্সিটি। তো এই তিনটাই মোটামুটি সায়েন্স আর্টস কমার্স যাই বলো না কেন, তিনটা ইউনিট থেকেই গুচ্ছের মধ্যে টপ ইউনিভার্সিটি ছিল। ঠিক আছে, তো এই তিনটা ইউনিভার্সিটি থেকে আসলে আলাদা যখন হয়ে যাচ্ছে তখন গুচ্ছ থাকবে কিনা এটা নিয়ে তো একটা সন্দেহ আসছে। পাশাপাশি এই তিনটা ইউনিভার্সিটি কিন্তু এখন চাহিদা বলো গুরুত্ব বলো এইগুলা তোমাদের আসলে বেড়ে যাচ্ছে। তো তোমরা অনেকেই শুনতে পাচ্ছ যে এই তিনটা ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্ন তিন টাইপের, এবং মোটামুটি তোমরা যদি আগের বছরের প্রশ্নগুলাকে খেয়াল করো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে খুলনা ইউনিভার্সিটি এবং সাস্ট এরা হচ্ছে জাহাঙ্গীরনগরের মতো প্রশ্ন কঠিন করার জন্য বিখ্যাত। তো আমি যেহেতু খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি এবং আমি জানি যে খুলনার পরিবেশ বা খুলনার আশেপাশের মানুষজনের খুলনা নিয়ে চাহিদাটা কেমন, বা খুলনা ইউনিভার্সিটি নিয়ে কি লেভেলের মানুষের ডেডিকেশনটা আছে। ওকে, তোমরা যারা বাইরে আছো তারা হয়তো বা বুঝতে পারবা না, ইভেন আমিও যখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম তখন আমি এর গুরুত্বটা ওইভাবে বুঝি নাই, আমি কখনো কল্পনাও করি নাই আমি খুলনা ইউনিভার্সিটিতে পড়বো। ঠিক আছে, তো এই জায়গা থেকে খুলনা ইউনিভার্সিটি বলো বা খুলনা ইউনিভার্সিটির ভিতরের যে গোছালো অবস্থা বা তাদের আমাদের যে শিক্ষকদের গোছালো একটা প্ল্যান থাকে, ওই জায়গা থেকে বলো প্রশ্নের মানটা কিন্তু বরাবরই একটু কঠিন হয়ে যায়। ওকে, তো ওই জায়গা থেকে তোমরা এই তিনটা ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়ার আগে বা এই তিনটা ইউনিভার্সিটিকে টার্গেট করার আগে কিভাবে মানে পড়তে পারো, মেন্টালি প্রিপেয়ার হইতে পারো, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে নিই। তো যেহেতু দেখো এই বিশ্ববিদ্যালয়গুলা আলাদাভাবে বের হয়ে যাচ্ছে, জগন্নাথ তাদের একটা স্পেসিফিক ডেট দিয়ে দিচ্ছে, তাদের পরীক্ষা নেই আর কখন কোন ইউনিটে পরীক্ষা হবে, ইভেন অ্যাপ্লাইও তারা মানে পুরোপুরি অ্যাপ্লাই প্রসেসটাও দিয়ে দিছে, তাই না? এখন শুধুমাত্র সাস্ট এবং খুলনা ইউনিভার্সিটি এরাও মোটামুটি ধরো তোমাদের এপ্রিলের মধ্যেই মানে আশা করা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা নিবে তার আগেই এরাও পরীক্ষা নিয়ে নিতে পারে, এমনটা হইতে পারে, আবার নাও হইতে পারে। কিন্তু খুলনা ইউনিভার্সিটি আগে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে, যে আগে ভাগেই পরীক্ষা নিয়ে নিবে, এমন সিস্টেম। ওকে, তো এই জায়গা থেকে খুলনা ইউনিভার্সিটি নিয়ে বা সাস্টের প্রশ্ন নিয়ে অবশ্যই কিছু কথা বলা লাগে, তো এই জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা। তো দেখো এই দুইটা ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্ন কিন্তু মোটামুটি কঠিন, মোটামুটি বলতে তুমি যদি আগের বছরের প্রশ্নগুলো দেখো তাইলে বুঝতে পারবা কেন কঠিন এবং কোন জায়গাগুলো থেকে কঠিন। তো তোমরা জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলোকে কঠিন কি হিসাবে মনে করো? যে এর হচ্ছে উল্টাপাল্টা কোশ্চেন, তাদের সিলেবাসের বাইরে কোশ্চেন, বা তাদের একাডেমিক জায়গা থেকে প্রশ্ন এই জায়গা থেকে। বাট এই যে খুলনা ইউনিভার্সিটি কিংবা সাস্টের প্রশ্নগুলো যদি দেখো তোমার সিলেবাস থেকেই করবে, বাট এইখানে একটা কম্বিনেশন ক্রিয়েট করা হয়। যেমন কি নর্মালি দেখা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে তুমি যদি পরীক্ষা দিতে চাও, তোমার সহজ জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়, যেমন বাংলা ফার্স্ট পার্ট থেকে, ব্যাকরণ থেকে কম প্রশ্ন করা হচ্ছে, তারপরে মুখস্থ অংশ থেকে হালকা যে প্রশ্নগুলো করা হচ্ছে ওইগুলো একটু সহজ দেয়। বাট এই যে খুলনা ইউনিভার্সিটি কিংবা সাস্ট এরা কি করে, বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, বাংলা সাহিত্য অংশ, বাংলা বিরোচন বা মুখস্থ অংশ, এই সবগুলার কম্বিনেশনে তারা ধরো 35টা প্রশ্ন করবে, সেই 35টা প্রশ্ন সুন্দর করে সেট করে একদম ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক রাখে। যেমন ধরো এমন প্ল্যানটা এমন হয় যে বাংলা ফার্স্ট পার্ট থেকে 10টা, বাংলা সেকেন্ড পার্ট থেকে 12টা, কত হইলো 24টা, আর বাকি ধরো 11টা প্রশ্ন সাহিত্য অংশ থেকে এবং মুখস্থ অংশ থেকে বা বিরোচন অংশ থেকে, যেটাই তোমরা বলো, সেই জায়গা থেকে এই বাকি 11টা প্রশ্ন করবে। এখন অন্যান্য বিশ্ববিদ্যালয় যে মুখস্থ অংশগুলা থেকে সহজ প্রশ্ন করে, খুলনা ইউনিভার্সিটি কিংবা সাস্ট এই মুখস্থ অংশগুলা থেকে যেগুলো দেখতে ঝামেলার বা মাথায় কম গেঁথে থাকবে এমন টাইপের প্রশ্নগুলা তারা করে। তো এই জন্যই বেসিক্যালি প্রবলেমটা হয়, এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা তোমার জানা টপিক থেকে আসার পরেও কঠিন করে। তো আমার সাজেশন এই ক্ষেত্রে তোমার কাছে কি থাকবে, যে তুমি যখন এই তিনটা ইউনিভার্সিটি বা জগন্নাথের প্রশ্ন মোটামুটি যেহেতু ঢাবির স্টাইলে হচ্ছে লিখিত পরীক্ষা, তো এটা বাদ ধরো এই যে মানে খুলনা ইউনিভার্সিটি কিংবা সাস্টের প্রিপারেশন নেওয়ার সময় আমার সাজেশনটা থাকবে যে এখন আসলে মানে যে টপিক গুলা তোমার কাছে কঠিন মনে হবে বা যে জিনিসগুলা ঝামেলার মনে হবে ওইগুলাকে অতটাই স্কিপ করো না, ওইগুলাকে এখনই একটু কষ্ট করে মাথায় নেওয়ার ট্রাই করো, তাইলে এই বিশ্ববিদ্যালয়গুলাতে মোটামুটি তোমার ভালো করার চান্স আছে। আরো একটা বিষয় কি দেখো,
যখন খুলনা বিশ্ববিদ্যালয় কিংবা সাস্ট আলাদা পরীক্ষা নেবে, এইগুলোতে কিন্তু চান্স পাওয়া একটু টাফ হয়ে যাবে, কারণ তখন আসন সংখ্যা কম থাকবে। যেমন ধরো আমি যদি খুলনা ইউনিভার্সিটি আমাদের লর কথা বলি, এইখানে তোমাদের সিট হচ্ছে কোটা সহ 41টা, মানে কোটাতে 2টা সিট আছে, একটা বিকেএসপি কোটা, আগে একটা মুক্তিযোদ্ধা কোটা ছিল, সেটা হয়তো বা থাকবেই। ওকে, তো মুক্তিযোদ্ধা কোটা এবং বিকেএসপি কোটা দুইটা, আর 39টা সিট থাকবে ভাগ করে দেয়া। যেমন সায়েন্সের স্টুডেন্ট কিছু পাবে, আর্টসের স্টুডেন্ট কিছু পাবে, কমার্সের স্টুডেন্ট কিছু পাবে। এইভাবে মোটামুটি দেখা যায় যে তোমরা যারা সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট পরীক্ষা দিবা, বি ইউনিটের শুধু লর ইউনিটের জন্য যদি আলাদা হয়, লর ইউনিটে আলাদা পরীক্ষা হইতে পারে। অথবা যদি শুধু মানে কলা এবং মানবিক এই ইউনিটেই পরীক্ষা দাও বা বি ইউনিটেই পরীক্ষা দাও, যদি ল এটার মধ্যে থাকে, তাহলে টপে যারা থাকবা, ঠিক আছে, যেমন আর্টসের 13 জন, কমার্সের 14-15 জন, আবার সায়েন্সের 15-20 জনের মধ্যেই তোমার ল সিট গুলো বুক হয়ে যাবে। তো এই সিস্টেমে কিন্তু চান্স পাওয়াটা আরো টাফ হবে, ঠিক আছে। তো এই জন্য তোমরা চেষ্টা করবা যে যখন পড়বা একটু ডিপলি এখন থেকে পড়া ট্রাই করো। ওকে, তো ডিপলি পড়লে তোমাদের অন্যান্য ইউনিভার্সিটি যেগুলাতে সহজ প্রশ্ন হবে ওগুলাতে তো পারবাই, আবার যেগুলাতে কঠিন প্রশ্ন হচ্ছে বা ঝামেলা ক্রিয়েট হচ্ছে, যেমন সাস্টের কোশ্চেনেও কিন্তু ব্যাপক ঝামেলা আছে, তোমরা দেখবা, ঠিক আছে না, যে ওরা কঠিন কঠিন টপিক গুলাকে বেছে নিয়ে প্রশ্ন করতেছে, আবার যে জায়গা থেকে প্রশ্ন করতেছে প্রশ্নগুলা কোনো না কোনো ঝামেলা দিয়ে করতেছে, মানে কঠিন যেগুলা পেঁচালো ওইগুলা করতেছে। এই জন্য আমার সাজেশন হচ্ছে যে এখন যখন তোমরা অনিশ্চয়তার মধ্যে আছো যে এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন কেমন হবে বা এরা কি টাইপের মানে পরীক্ষা সিস্টেমটাতে যাবে, বা গুচ্ছের মধ্যে আদৌ থাকবে কিনা, গুচ্ছ থাকবে কিনা বা আলাদা হবে কিনা, নানান ধরনের কনফিউশন আছে। সেই জন্য প্রিপারেশনটাকে একটু টাফ ভাবে নাও, তাইলে চান্স পাওয়া সহজ হবে। তুমি যদি সহজ প্রিপারেশন নাও তাহলে চান্স পাওয়া তোমার কঠিন হবে, যদি কঠিন ভাবে প্রিপারেশন নাও চান্স পাওয়া সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো একটা আরেকটার সাথে আর কি কানেক্টেড বিষয়। তো এইটাই হচ্ছে মোটামুটি আজকের টিপস ছিল। তো যাই হোক, তোমরা টেনশন কইরো না, আশা করা যায় যে তোমাদের মানে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, ঠিক আছে, ভরসা রাখো আর নিজেরা পড়াশোনাটা ঠিকঠাক রাখো। অপরচুনিটি বেড়ে যাচ্ছে, একটু খরচ অবশ্যই মানে তোমাদের বেশি হবে, এটা আসলে খুবই দুঃখদায়ক ব্যাপার বা দুঃখজনক বিষয় এটাও আসলে, কিন্তু আসলে করার কিচ্ছু নাই। আগের সিস্টেমে যদি ব্যাক যায় তোমাদের চান্স হচ্ছে আলাদা আলাদা ভাবে পরীক্ষা দিয়ে পাওয়াও, মানে এটা একটু সুযোগও বলা যাইতে পারে, কারণ গুচ্ছের একটা পরীক্ষা খারাপ হইলে তখন সবই চলে যাইতো, ওই জায়গা থেকে একটা ফ্যাসিলিটিস হইছে। আবার তুমি যদি এটা নেগেটিভ দিক বলো যে টাকার একটা বিষয় আছে, যাওয়া আসা থাকা পরীক্ষা দেয়া, তো এটার একটা ঝামেলা বা একটা ফিনান্সিয়াল কস্ট বেশি যাচ্ছে, তো এটা একটা নেগেটিভ দিক আছে। তো সব জিনিসেরই নেগেটিভ পজিটিভ দিক থাকবেই, যেটা তোমার সামনে থাকবে সেটাকেই নিয়েই তোমার আগাইতে হবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে, ওই হিসাবে প্ল্যান করতে হবে। তো তোমরা চাইলে এভাবে প্রিপারেশনটা নিতে পারো, তাইলে আমি মনে করি তোমাদের জন্য একটা ভালো প্রিপারেশন হবে, ঠিক আছে, গুচ্ছের বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো যাবে সেগুলোর জন্য। ইভেন যদি ইসলামেও চলে যায় তারপরেও তোমাদের সেম, ওরাও কঠিন প্রশ্নই করে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। আর আমাদের এক্সাম ব্যাচ আসতেছে, এই ভিডিওর ডেসক্রিপশনে সব তথ্য দেয়া আছে, প্রায় 50,000 প্রশ্নের উপরে পরীক্ষা দিতে পারবা, এইখান থেকে ডিটেলস দেখো, তাইলে তোমরা সবকিছু বুঝে যাবা, একদম A to Z, কিভাবে পরীক্ষা দিতে হবে, কেমনে কত টাকা, সবকিছু তোমরা বুঝে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।